প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বই দেখে আমরা নিশ্চয় বুঝে গেলাম আজকে আমরা কোন বিষয়ে ক্লাস নেব। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের এই ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী। আজকে আমরা যে বিষয়টি শিক্ষার্থীরা ফিন্যান্স ব্যাংকিং ক্লাসের আলোচনার অর্থাৎ ফিন্যান্স ব্যাংকিং ক্লাসের যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে অর্থের সময় মূল্য নিয়ে, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা জানতে পারবো, অর্থাৎ এই অধ্যায় আজকে আমরা আলোচনা করে কি কি শিখবো সেই বিষয়টা সম্পর্কে আমরা প্রথমেই ধারণা নিয়ে নিই। সেটি হচ্ছে আমরা অর্থের সমমূল্যের ধারণাটা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ অর্থের সমমূল্যটা কি আমরা সেই জিনিসটা আজকে জানবো এবং বুঝবো। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারবো। প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করা হয় সেই পদ্ধতিটা আমরা অনুশীলন করতে পারবো। ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা ঋণ গ্রহণ করলে সেটার কিস্তির পরিমাণটা নির্ধারণ করা হয় সেই জিনিসটা আমরা বিশ্লেষণ করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। সঞ্চয় করলে আমরা ভবিষ্যতের জন্য যে ব্যাংকে বিভিন্ন ব্যাংকে সঞ্চয় করে থাকি সেই সঞ্চয় স্কিমটা, অর্থাৎ সঞ্চয়ের আজকে কত টাকা জমা দিলে আমরা ভবিষ্যতে কত টাকা পাবো বা কি পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে আমার আজকে ভবিষ্যতে আমার নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা পেতে হলে, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব এবং বুঝতে পারবো। প্রথমে সংশ্লিষ্ট অধ্যায় থেকে জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্নগুলো আমরা দেখে নিই, অর্থাৎ অর্থের সমমূল্যের তৃতীয় অধ্যায় থেকে আমরা যে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে সেই প্রশ্নগুলো আমরা আজকে জেনে নিই। তাহলে আমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেটি হচ্ছে অর্থের সমমূল্যের কারণ কি। 2 নম্বর প্রশ্নটা আমরা লিখছি সরল সুদ কি, বাট্টা হার কি, অর্থের ভবিষ্যৎ মূল্য কি, ইএআর এর পূর্ণরূপ কি, রুল 72 অর্থাৎ 72 এবং 69 কি, বিনিয়োগের সুযোগ ব্যয় কি, ভোক্তা ঋণ কি। তারপর হচ্ছে তোমার সুযোগ ব্যয় কি, ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত কি রয়েছে। আর অনুধাবনমূলক যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করা, প্রকৃত সুদের হার কাকে বলে, কারবারি প্রতিষ্ঠান দেউলি হবার কারণ কি, অর্থের সমমূল্যের কারণ কি, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের চেয়ে বেশি হয় কেন, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থের সময় মূল্যে যাওয়ার আগে কিছু আমরা পণ্যে বাজার দরটা আজকে দেখে নেব। তো আমরা দেখতেছি 2005 সালের কিছু খাদ্যদ্রব্যের মূল্য দেয়া আছে এবং বর্তমান সময়ে ওই পণ্যদ্রব্যের একটা কাল্পনিক মূল্য আমরা নির্ধারণ করেছি। হয়তো এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অর্থাৎ 2005 সালের চাল, চিকন চাল 11 টাকা কেজি ছিল, যার বর্তমান মূল্য হচ্ছে 56 টাকা। সয়াবিন তেল 36 টাকা কেজি ছিল, এখন হচ্ছে তোমার 110 টাকা। মসুরের ডাল 14 টাকা কেজি ছিল, এখন হচ্ছে তোমার 65 টাকা। চিনি তোমার 28 টাকা কেজি ছিল, এখন হচ্ছে 60 টাকা। প্রতি কেজি গরুর মাংস 56 টাকা কেজি ছিল 2005 সালে, গরুর মাংস এখন 450 টাকা। আমরা একটা কাল্পনিক মূল্য, এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে অর্থাৎ আমি 11 টাকা দিয়ে যদি 1 কেজি চিকন চাল 2005 সালে
পেতাম, তাহলে আজকে কিন্তু আমি এই 11 টাকা দিয়ে 1 কেজি সেকন্ড চাল পাবো না। তাহলে আমার 2005 সালে 11 টাকার যে মূল্যটা ছিল, আজকে সেই মূল্যটা নেই। অর্থাৎ এটাই আমাদের অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকে 11 টাকার যেই মূল্য, 5 বছর বা 10 বছর পরে সে 11 টাকা বা 100 টাকার বা 200 টাকার আজকের যে মূল্য, আগামী 5 বা 10 বছর পরে সেই মূল্যটা থাকবে না। অর্থাৎ অর্থের মূল্যের পরিবর্তন ঘটবে সময়ের কারণে। আর এই সময়ের তারতম্যের কারণে, অর্থাৎ সময়গত মূল্য ধারণার কারণে অর্থের সময়মূল্য ধারণাটি আমাদের কাছে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, এখানে আমরা একটা চিত্র লক্ষ্য করতেছি। সেখান থেকে আমরা টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্যটা সম্পর্কে জানতে চেষ্টা করব। আমরা দেখতেছি একটা চিত্র লক্ষ্য করতেছি। চিত্রের মাঝে আমরা দেখতেছি এটা অর্থাৎ ডান পাশে দেওয়া আছে তোমার অর্থ বা টাকার মূল্যটা, আর এদিকে আছে শুধু মূল্যটা। অর্থাৎ এই যে মূল্যটা, এটা হচ্ছে তোমার পণ্যের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্যটা কমে যাবে। এই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করতেছি। তাহলে এই চিত্র দেখে আমরা কি কি সিদ্ধান্তগুলো নিতে পারি? অর্থাৎ মূল্য যদি কমে তাহলে অর্থ বা টাকার মানটা বেড়ে যাবে। আবার যদি এর বিপরীতও করতে পারে, অর্থাৎ যদি পণ্যের দাম বেড়ে যায় সেই ক্ষেত্রে অর্থের মূল্যটা কমে যাবে। অর্থাৎ বিপরীত এটাই। মূল্য এবং অর্থ কখনো এক নয়। মূল্য এবং অর্থটা কখনো এক নয়। এবং মূল্য বলতে উপযোগিতা, অর্থাৎ মূল্য বলতে আমরা উপযোগিতার সাথে অর্থ এবং টাকাকে পরিমাণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। অর্থ এবং টাকা উভয়কে কি, এটার উপযোগিতা যেটা পেয়ে থাকি আমরা। মূল্য বলতে আমরা অর্থাৎ অর্থ এবং টাকা দিয়ে যে জিনিসটা ক্রয় করি সেটার যে উপযোগিতাটা পেয়ে থাকি, এটাকে আমরা বিবেচনা করতে পারি। এবার সময়ের সাথে অর্থ ও মূল্যের সম্পর্ক বোঝার চেষ্টা করব আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি চিত্র লক্ষ্য করতেছি। চিত্রটিতে আমরা দেখতেছি 2030 সালে বর্তমান মূল্য অর্থের কত, পরবর্তীতে বৃদ্ধি পেতে পেতে যখন 2030 সাল হবে সেখানে গিয়ে আমাদের, অর্থাৎ আজকের টাকাগুলো যত নিচে দেখতেছি আমরা, 2030 সালে যাতে এই টাকার পরিমাণটা, আমি যদি কোনো কিছু ক্রয় করতে হয় বা কোনো কিছু করতে হয়, এই পরিমাণ টাকার আমার প্রয়োজন হবে। চিত্র থেকে আমরা যা যা বুঝতে পারছি তা হচ্ছে, বর্তমান থেকে ভবিষ্যতের মূল্যে যেতে মূল্যের তারতম্য ঘটবে, অর্থাৎ পরিবর্তন ঘটবে। ভবিষ্যতের মূল্য যেতে অর্থ বেশি ব্যবহার করবে। অর্থ বেশি মানে মূল্য কমে যাওয়া, অর্থ বেশি হওয়া মানে অর্থের মূল্যটা কমে যাওয়া। এখন আমরা অর্থের সমমূল্যের একটি সংজ্ঞা এখান থেকে কি দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অর্থের সমমূল্যের সংজ্ঞাটা দিচ্ছি। অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা অর্থের মূল্যটা আমরা প্রথমে বলে থাকি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারায় যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়। তাহলে অর্থের মূল্যটা কি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারায় যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থমূল্য বলা হয়। অর্থের সময় মূল্যটাকে, বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ বিলম্বে পাওয়া নগদ অর্থের চেয়ে বেশি মূল্যবান হবার কারণে অর্থের সময় মূল্য বোঝায়। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। সহজ কথায় হচ্ছে আমরা, অর্থাৎ আমার কাছে আজকে 100 টাকার অধিকতর মূল্যবান, কালকে আমার কাছে এই টাকার পরিমাণটা 100 টাকা দিয়ে আমি যে পণ্যটা আজকে কিনতে পারবো কালকে সেই পণ্যটা কিনতে পারবো না। এই যে সময়ের পরিবর্তনের কারণে অর্থের মূল্যের তারতম্য ঘটেছে, এই বিষয়টিও হলো অর্থের সময় মূল্য। আর অর্থের বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলে। অর্থাৎ তুমি যদি 100 টাকা ব্যাংকে আজকে জমা রাখো, 1 বছর পর এই 100 টাকার জন্য সোনালী ব্যাংক তোমাকে অথবা যে কোনো ব্যাংক 110 টাকা দিবে। সেক্ষেত্রে 100 টাকা হচ্ছে আজকের অর্থাৎ বর্তমান মূল্য, আর 110 টাকা তোমাকে 1 বছর পরে দিয়েছে, এই 110 টাকা হচ্ছে 100 টাকা ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরে যায় সেটা হবে তোমার 110 টাকা। তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমান একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে
অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি চিত্র এখানে লক্ষ্য করতেছি। দেখতে পারতেছি আমরা দুইটি 100 টাকার একটি 100 টাকার নোট, অর্থাৎ 100 টাকার নোটের আমরা উভয় পিঠ এখানে চিত্রে দিয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা এখানে অর্থাৎ এই 100 টাকার নোট দিয়ে বোঝাতে চাচ্ছি আমরা যে যদি তোমাকে ঈদ সালামি হিসাবে তোমার মামা 100 টাকা দিতে চায়, তোমাকে দুইটি উপায় পছন্দ করতে বললো। সেটি হচ্ছে, আজকে নিলে তুমি 100 টাকা পাবে, আগামীকাল নিলেও তুমি 100 টাকা পাবে। এখন তুমি কোন সিদ্ধান্তে যেতে চাও, কি আজকে টাকাটা নিবে নাকি আগামীকালকে নিবে? তো তুমি নিশ্চয় আজকে টাকাটা নিয়ে নিবে। কেননা হয়তো তুমি বলবে পাখির নাম পাখি, তবে আমাদের ফিনান্স ব্যাংকিংয়ের ভাষায় এটিকে বলা হয় অর্থের সময় পছন্দ বলা হয়, টাইম প্রিফারেন্স ফর মানি। অর্থাৎ আমরা অর্থের সময় মূল্যের অর্থাৎ বর্তমান মূল্যটাকে প্রাধান্য দেওয়ার কারণে, সময়ের প্রাধান্য দেওয়ার কারণে আমি টাকাটা আজকে গ্রহণ করতে চাইব। তো আমরা অর্থের সময়কে কেন অগ্রাধিকার দিয়ে থাকি? এটার একটা কারণ হচ্ছে অনিশ্চয়তা। অর্থাৎ যে কোনো ব্যক্তি বর্তমানকে বেশি প্রাধান্য দেয়, কেননা ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। অর্থাৎ তুমি আজকে যা পাবে সেটাই তোমার আজকে লাভ। কারণ একজন মানুষ দুর্ঘটনা কবলিত কারণে মৃত্যুবরণ করতে পারে, অথবা একজন মানুষকে নাও পেতে পারি, অথবা আজকে যে টাকাটা আমার আসার দরকার ছিল সেটা আমি এই মুহূর্তে না পেলে হয়তো প্রয়োজনের সময় টাকাটা পাবো না, তাই আমি আজকে টাকাটা গ্রহণ করবো। এই ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে অর্থের সময়ের অগ্রাধিকারটা এসেছে। আচ্ছা, ভোগ অগ্রাধিকার। আমাদের অর্থের সমগ্রাধিকার আর হচ্ছে ভোগ অগ্রাধিকার দেয়। বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া হচ্ছে বিনিয়োগের সুযোগ। অধিকাংশ মানুষ ভবিষ্যতের প্রাপ্ত নগদ অর্থের চেয়ে বর্তমান নগদ অর্থকে বেশি পছন্দ করে। কারণ হচ্ছে অধিকাংশ মানুষ ভবিষ্যতে যে প্রাপ্ত নগদ টাকা পাবে তার চেয়ে বর্তমান নগদ অর্থকে বেশি পছন্দ করে। কারণ হচ্ছে আজকে যদি তুমি টাকাটা পেয়ে থাকো, তুমি এটা বিনিয়োগ করে এটার থেকে আবার লভ্যাংশ পাবে, এরপর আবার বিনিয়োগ করতে পারবে। এই জন্য মানুষ ভবিষ্যতের প্রাপ্ত নগদ অর্থের চেয়ে বর্তমান নগদ অর্থটাকে বেশি পছন্দ করে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ কোনো দ্রব্য সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে আমরা মুদ্রাস্ফীতি বুঝে থাকি। অর্থাৎ কোনো সেবা বা দ্রব্যের কোনো পণ্যের দাম তো বেড়ে যায়, তখন আমরা সেটাকে মুদ্রাস্ফীতি ধরে থাকি। অর্থের সরবরাহ বৃদ্ধির কারণে যে মূল্যের বৃদ্ধিটা ঘটে থাকে সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির কারণে অর্থাৎ প্রতিনিয়ত আমাদের বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে অর্থের সময়ের অগ্রাধিকারটা আমরা বেশি দিই। কারণ আমি আজকে 10 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারবো, 1 বছর পরে সেটা 10 টাকা দিয়ে আমাকে সেখানে 12 টাকা বা 15 টাকা আমাকে দিতে হবে। এই জন্য আমরা অর্থের সময়ের অগ্রাধিকারটা দিয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন বিষয় ধারণা নেওয়ার চেষ্টা করব বিস্তারিত আলোচনা যাওয়ার আগে। তো আমরা এখানে দেখতেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে, অর্থাৎ অর্থের যোগান বেড়ে গেলে, অর্থের পরিমাণটা বেড়ে গেলে এবং উৎপাদন না বাড়লে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায় এবং অর্থের যোগানটা বেশি থাকে, ফলে দ্রব্যমূল্য বেড়ে যায়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার এই প্রবণতাটাই হচ্ছে মুদ্রাস্ফীতি বা মানি, এটাকে ইনফ্লেশন বলা হয়। আচ্ছা, যখন কোনো একটি দেশের দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়, অর্থাৎ জনগণের হাতে বা টাকার পরিমাণ কমে যায়, তখন জিনিসপত্রের দামটা কমে যাবে এবং দ্রব্যের চাহিদাটাও বেড়ে যাবে। দ্রব্যের চাহিদা না, যোগান বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার অর্থের চাহিদাটা অর্থাৎ কমে গেছে, পণ্যের যোগানের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে দাম স্তরের যে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, কমে যায় দামটা, এটাই বলা হয় মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন সম্পর্কে আজকে ধারণা নিই। তারপর আমরা যে বিষয়টা সম্পর্কে ধারণা নিব সেটি হচ্ছে অর্থের সমমূল্য গুরুত্ব দেওয়ার চেষ্টার সাথে আমাদেরকে সুযোগ ব্যয় কি সেটা আমরা জেনে নিই। যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটিকেই বলা হয় সুযোগ, বিনিয়োগের সুযোগ। অর্থাৎ আমি একটা প্রকল্পে আজকে বিনিয়োগ করলাম, এই জন্য আমাকে পরবর্তীতে আরেকটা প্রকল্প বিনিয়োগ করে হয়তো আমাকে কি করতে হবে, এই প্রকল্পটা ছেড়ে দিয়ে ওই প্রকল্পটা গ্রহণ করতে হবে। এই যে আমি একটা প্রকল্পে ছেড়ে দিয়ে আরেকটা প্রকল্প গ্রহণ করতেছি, সুযোগ, এই বিনিয়োগের সুযোগটা গ্রহণ করতেছি, এটাকেই বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। এছাড়া আছে তোমার ঋণ গ্রহণের
সিদ্ধান্ত। ব্যবসায় অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণের আগে ওই ঋণের কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে অর্থের সময় মূল্য প্রয়োজন। আচ্ছা, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। বিনিয়োগ প্রকল্পে দীর্ঘমেয়াদের জন্য অর্থ এবং অর্থ বিনিয়োগ করা হয়। অর্থের বর্তমান ও ভবিষ্যতের মূল্য এক নয়। বর্তমান মূল্য নির্ণয় হলো অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবৃদ্ধির হার নির্ণয়। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের ধারণা ব্যবহার করে বিক্রয় বৃদ্ধির হার নির্ণয় করাটাই হলো প্রবৃদ্ধির হার নির্ণয়। আমরা একটা চিত্র লক্ষ্য করতেছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এখন দেখতেছি অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণ। অর্থাৎ চক্রবৃদ্ধিকরণটা হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপর সুদ, অর্থাৎ সুদ এবং আসল। এই বছর আমি 110 টাকা বিনিয়োগ করলাম, 100 টাকা বিনিয়োগ করলাম, পরবর্তী বছরে আমি সূত্র পেলাম 110 টাকা, সেই 110 টাকার উপর আবার সুদ গণনা করে পরবর্তী বছরে যে সুদটা 121 টাকা, এর পরবর্তী বছরে যদি আবার এটার উপর সুদ নির্ণয় করা হয় সেখানে 121 টাকার উপর সুদ নির্ণয় করা হবে। এভাবে সুদ নির্ণয় করার প্রক্রিয়াটাই হলো চক্রবৃদ্ধিকরণ বা চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত। আমরা চিত্র দেখে অনেকটা এখানে অনুমান করতে পারছি। এছাড়া বাট্টাকরণ বা ডিসকাউন্টিং হলো, সেটা হলো বাট্টাকরণ বলতে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। অর্থাৎ আমরা বর্তমান সময় মূল্যটা নির্ণয় করি বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্যকে একাধিকবার বাট্টাকরণ করে আমরা বর্তমান মূল্যটা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা পরবর্তী সূত্রে গেলে আমরা সেই জিনিসটা বুঝে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য যে চার্জ পরিশোধ করতে হয় সাধারণত আমরা তাকে সুদ নামে বলি। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা বা অর্থ কোথাও ধার দিলে, কোথাও আমরা জমা রাখলে যে পরিমাণ চার্জ আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি সেটাই হচ্ছে সুদ নামে অভিহিত। শতকরা হারে প্রকাশিত হয় এই চার্জ, এই জন্য একে সুদের হার বলা হয়, শতকরা হিসেবে প্রকাশ। আর সুদের হারটা দুইভাবে হিসাব করা হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধিকরণ সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সরল সুদ হচ্ছে যখন আসল টাকার উপর নির্দিষ্ট হারে প্রতি বছরে যে সুদ ধরা হয় তাকে সরল সুদ বলে। আর চক্রবৃদ্ধি বা মিশ্র সুদ অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আচ্ছা, তারপর আমরা এখানে গাণিতিক সমস্যা যাওয়ার আগে এখন আমরা সর্বশেষ যে রুল অর্থাৎ বাট্টাকরণ এবং চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে আমরা অর্থাৎ সুদ নির্ণয় করার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার ক্ষেত্রে কিছু রুল দেওয়া আছে। সেই রুলের মাঝে রুল 72 এবং 69টা আমরা আলোচনা করতেছি। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে তার সংক্ষেপে নির্ণয় করার রুলটাই হলো 72 অর্থাৎ 72 রুল বলে। চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত % সুদটা দ্বিগুণ হবে, আমরা এটাকে বিনিয়োগ করছি সেটা দ্বিগুণ হবে, এটা নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলা হয় 72 রুল। আর এখানে আমরা বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে তখন আমরা n সমান কি অর্থাৎ সময়, n হচ্ছে সময়, i দিয়ে অর্থাৎ সুদের হার দিয়ে আমরা 72কে কি ভাগ করব। আর বিনিয়োগকৃত অর্থ কত % হার সুদে দ্বিগুণ হবে সেই ক্ষেত্রে আমরা সুদটা দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আমরা সুদের হারটা বের করতে হলে সময় দিয়ে আমরা 72কে ভাগ করলে সেটা পেয়ে যাব। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে তার সংক্ষেপে নির্ণয় করাকে রুল 69 বা 69 বলে। এটা হচ্ছে বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে। সেখানে আমরা কি করব, n অর্থাৎ সময় সমান 0.35 প্লাস i/69 এবং আমরা বিনিয়োগকৃত অর্থ কত % সুদের হারে দ্বিগুণ হবে সেটা হচ্ছে i সমান 0.35 প্লাস 69/n আমরা এটা দিয়ে করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপর আমরা পাঠ্য বইয়ের আজকের অর্থাৎ অর্থের সমমূল্য নির্ধারণের কিছু সূত্রাবলী আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রথম যে সূত্রটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অর্থাৎ তোমাকে এখানে প্রেজেন্ট ভ্যালু
ফি বি সমান আমরা অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আর ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে তোমার ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য সুদের হার ইন্টারেস্টেড আই, আর বছর সংখ্যা বা সময়কে আমরা নাম্বার অফ ইয়ার বা টাইমকে আমরা এন ধরে থাকি সংক্ষেপে। চক্রবৃদ্ধির ধরন বা কম্পাউন্ড নেচার অফ কম্পাউন্ড সেটাকে আমরা এম হিসেবে ধরে থাকি, অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হয় সেটাকে। প্রকৃত সুদের হার হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট EAR, এটা আমরা ধরে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভবিষ্যৎ মূল্য FB সমান বর্তমান মূল্য ইন্টু 1+ সুদের হার পাওয়ার বাৎসরিক মেয়াদ, বা এখানে এন দিয়ে থাকি আমরা। বর্তমান মূল্য সমান হচ্ছে ভবিষ্যৎ মূল্যকে আমরা, অর্থাৎ বর্তমান মূল্য বের করতে হলে আমাদেরকে প্রশ্নের মাঝে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে 1+ সুদের হার বাই পাওয়ার এন থাকবে। আবার ভবিষ্যৎ মূল্য FB সমান, যেখানে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদের হার, এগুলো হচ্ছে সরল সুদ, যে ক্ষেত্রে তোমার চক্রবৃদ্ধি নেই। আবার চক্রবৃদ্ধি থাকলে সেখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তোমাকে এন ইন্টু এম, অর্থাৎ এম দিয়ে এম সমান হচ্ছে চক্রবৃদ্ধির পরিমাণ বা সংখ্যা, এটা আমরা দিয়ে করতে হবে। আবার ফি বি সমান সেখানে FB + 1+ আই বাই পাওয়ার এন হবে। প্রকৃত সুদের হার যেটা, এটা অ্যানুয়াল এফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা হচ্ছে 1+ আই বাই এম বাই পাওয়ার এন -1 হবে। শিক্ষার্থীরা, আমরা চক্রবৃদ্ধির ধরন বা ভার অর্থাৎ নেচার অফ কম্পাউন্ডিং এম সম্পর্কে আমরা ধারণা পরিষ্কার হওয়া দরকার। এখানে এম বলতে বছরে কতবার চক্রবৃদ্ধিকরণ হচ্ছে তা বোঝানো হয়েছে। সময়ের পরিমাণ ও প্রশ্নের চাহিদা মাফিক এম এর পরিমাণ নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা যদি নেচার অফ কম্পাউন্ডের মানগুলো হচ্ছে, তোমাকে যদি বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সেক্ষেত্রে এম সমান 1 হবে। কিন্তু যদি বলা হয় অর্ধবার্ষিক, সেক্ষেত্রে তোমাকে এম সমান, যদি বলা হয় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অর্ধবার্ষিক হারে, তখন সেখানে 2 হবে এম সমান। কারণ হচ্ছে তোমার অর্ধবার্ষিক মানে 6 মাসে একবার, বছরে 12 মাস, তাহলে 6 2 12 2 আমার, অর্থাৎ বছরে আমার 2টা চক্রবৃদ্ধি হয়েছে। ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর হয়, তাহলে বছরে 12 মাসের কারণে 3 4 12 4 হবে তোমার চক্রবৃদ্ধি, 4 বার তোমার চক্রবৃদ্ধি সুদ হবে। আবার তোমার দ্বিমাসিক বললে বছরে 6টা চক্রবৃদ্ধি, কারণ 2 মাস অন্তর অন্তর আমাদের কি হচ্ছে চক্রবৃদ্ধি হচ্ছে। মাসিক বলে প্রত্যেক মাসে হচ্ছে, তাহলে বছরে 12 মাস, 12 মাসে 12টা চক্রবৃদ্ধি। সাপ্তাহিক বললে আমাদের, অর্থাৎ প্রতি সপ্তাহে আমাদের একবার চক্রবৃদ্ধি সুদ বাড়ে, সেক্ষেত্রে আমরা প্রত্যেক 1 বছর 52 সপ্তাহ, সেখানে আমরা 52 এম সমান 52। আর দৈনিক বললে তো 365 দিনে 1 বছর, তাহলে সেখানে আমরা প্রতি এম সমান 365 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে জিনিসটি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে, এখন তোমাদের পাঠ্য বইয়ের প্রথম ও তৃতীয় সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমরা একটা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা আমরা করব, বা আমরা এখানে একটা গাণিতিক সমস্যার প্রশ্ন উঠে দেব। তো প্রথমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের বছরে একবার চক্রবৃদ্ধি ও একবার চক্রবৃদ্ধির একাধিক চক্রবৃদ্ধি দুটি সূত্র এখানে দেওয়া হলো। যদি একবার চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে সূত্র হবে FB সমান FB ইন্টু 1+ আই পাওয়ার এন। বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় এমন এককালীন অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য FB সমান FB ইন্টু 1+ আই বাই এম পাওয়ার এন ইন্টু এম হবে। এটা হচ্ছে বছরে একাধিকবার, যখন একের অধিক, যখন তোমার অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক, দ্বিমাসিক এভাবে বলা হবে, বা তোমাকে বলা হবে প্রত্যেক মাস অথবা মাসিক হারে বলা হবে, সেখানে এই দ্বিতীয় সূত্রটা তোমার কার্যকর হবে। তো ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ তাহলে এখন আমরা বলতে পারবো প্রশ্নে কি কি উপাদান দেওয়া থাকবে। বছরে যদি একাধিক বা সুদ চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, তোমার সুদের হার দেওয়া থাকবে, বছরের সংখ্যা বা সময় দেওয়া থাকবে, তারপর তোমার আর বছরে একাধিক চক্রবৃদ্ধি থাকলে তার পরিমাণ দেওয়া থাকবে। একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, আলিম সাহেব তার সঞ্চয়কৃত 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 12.5% অর্থাৎ 50% 50% হারে সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে বন্ধুর পরামর্শ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি 12% হারে সুদে এই মেয়াদে তিনি জনতা ব্যাংকে জমা রাখেন। তাহলে এখানে আমরা মূল কোন ব্যাংকের টাকাটা জমা রাখা লাভজনক হবে, তা আমরা এখানে সেই ক্ষেত্রে আমরা এখানে অঙ্কটা ওই যে প্রথমে সরল সুদেরটা আমরা বের করব, তারপরে আমরা দ্বিতীয়ত জনতা ব্যাংকে যে 12% চক্রবৃদ্ধি পায় সেই সূত্রটা প্রয়োগ করে আমরা সেটা বের করব। যেটার মধ্যে আমরা লাভ বেশি পাচ্ছি সেই ব্যাংকে আমরা টাকাটা লাভজনক বিবেচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দ্বিতীয় চতুর্থ সূত্র সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি। প্রথমে বর্তমান মূল্য নির্ধারণে
বছরে তোমার এই একবার চক্রবৃদ্ধি ও একাধিক চক্রবৃদ্ধির দুটি সূত্র লক্ষ্য করলাম। বছরে একবার বাট্টা বা বার্ষিক বাট্টা এমন এককালীন অর্থের বর্তমান মূল্য পিবি সমান এফবি বাই 1 প্লাস আই এন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দ্বিতীয় চতুর্থ সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখন প্রথমে বর্তমান মূল্য নির্ধারণে বছরে একবার চক্রবৃদ্ধি ও একাধিকবার চক্রবৃদ্ধি দুটি সূত্র লক্ষ্য করব। আমরা বছরে একবার বাট্টাকরণ বা বার্ষিক বাট্টাকরণ এমন এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ে আমরা ফিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন এই সূত্রটি আমরা ব্যবহার করি। বছরে একাধিকবার বাট্টাকরণ বা বার্ষিক বাট্টাকরণ এমন এককালীন প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান মূল্য নির্ণয়ে আমরা সিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম ব্যবহার করি। তাহলে আমরা কি কি প্রশ্নে উপাদান দেওয়া থাকবে সেই বিষয়গুলো, বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা প্রশ্নের যে উপাদানগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে বর্তমান মূল্য দেওয়া থাকবে, সুদের হার, বছরের সংখ্যা বা সময়, তারপর বছরের একাধিক চক্রবৃদ্ধি থাকলে তার পরিমাণ দেওয়া থাকবে। শরাফ সাহেব 5 বছর পর 5 লক্ষ টাকার মালিক হওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। সেই জন্য ওয়ান ব্যাংক তাকে বছরে 10% হার সুদ প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে যমুনা ব্যাংকে টাকা রাখলে তিনি মাসিক 10% হারে সুদ পাবেন। এখন আমাদেরকে এখানে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাইলে ওয়ান ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ আমি যদি 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাই, সেখানে ওয়ান ব্যাংকে আজকে আমাকে কত টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার বর্তমান মূল্য কত টাকা সেটা আমরা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা এখানে প্রয়োগ করব। দ্বিতীয়টা হচ্ছে জনাব শরাফ সাহেবের শরাফের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে মূল্যায়ন করব। আমি কোন ব্যাংকে টাকা রাখাটা অর্থাৎ জনাব শরাফ সাহেবের জন্য লাভজনক, সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ ওয়ান ব্যাংকের যে পরিমাণ আমরা টাকা রাখবো, আরেকটা বিষয় হচ্ছে সেটা বের করবো, আরেকটা হচ্ছে আমরা যমুনা ব্যাংকে আমরা কি পরিমাণ টাকা রাখতে হবে সেটা আমরা দ্বিতীয় সূত্র দিয়ে আমরা বের করব। করার পরে আমরা যে ব্যাংকে আমি দেখতেছি টাকা রাখাটা আমার কাছে অর্থাৎ বর্তমান মূল্যটা অর্থাৎ কম টাকা রাখতে হচ্ছে, কম টাকা রেখে আমি 5 বছর পর 5 লক্ষ টাকা পাবো, যেই ব্যাংকে আমার টাকাটা কম রাখতে হচ্ছে আমি সেই ব্যাংকে টাকা রাখাটা আমার জন্য লাভজনক হবে। অবশ্যই এখানে যমুনা ব্যাংকে টাকা রাখাটা আমাদের জন্য লাভজনক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পঞ্চম সূত্র যেটি ছিল সেটি আমরা আলোচনা করব, অর্থাৎ ইএআর অ্যানুয়াল ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ প্রকৃত সুদের হারের যেই সূত্রটা আমরা দেখেছিলাম সেটি। এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা এইখানে আমরা সূত্রটি দেখতে পাচ্ছি, ইআর সমান 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদের যে সুদ হয় তাই হচ্ছে প্রকৃত সুদের হার। অর্থাৎ আমি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু ঋণ গ্রহণ করে সেটা সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে পেতে নির্দিষ্ট মেয়াদের পর যে সুদ দেওয়া হবে সেখানে আমি প্রকৃতভাবে কত সুদ দিয়েছি বা প্রকৃত সুদের হারটা কত হয়েছে সেটা নির্ণয় করা। অর্থাৎ আজকে আমি 100 টাকা ঋণ করেছি 10% হারে, সেখানে আগামী বছর এই বছর আমি যদি লভ্যাংশটা না প্রদান করি, সেক্ষেত্রে পরবর্তী বছরে এই সুদের হার সহ একসাথে যোগ হয়ে সুদ আসলের উপর আমাকে সুদ দিতে হবে। পরবর্তী বছরে আবার আমি যদি এইভাবে সুদ না দিই, দ্বিতীয় বছরে আমার ওই সুদের আসলের উপর আবার সুদ দিতে হবে। এইভাবে করতে করতে ধরো আমি 5 বছর পরে এই টাকা পরিশোধ করেছি, যে 5 বছর পরে আমাকে যে টাকাটা আমি পরিশোধ করেছি সেই টাকার প্রকৃতভাবে আমি আসলে 10% সুদে যদিও দিয়ে থাকে, কিন্তু 5 বছর পরে দেওয়ার কারণে আমাকে প্রকৃতভাবে আমি কত সুদ দিয়েছি, সুদের হারটা কত সেটা নির্ণয় করতে হলে এই সূত্রটি দিতে হবে। তাহলে এখানে প্রশ্নে দেওয়া থাকবে সুদের হার, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, এম থাকলে তার পরিমাণও দেয়া থাকবে। একাধিকবার যে চক্রবৃদ্ধি সেটার পরিমাণটা দেওয়া থাকবে, একবার থাকলে তা একই দিব আমরা, যদি অধিক থাকে সেটা আমরা এখানে দিব। এখানে আমরা একটা প্রশ্ন দেওয়া আছে, কাদের খান তার জমিতে ধান আবাদের জন্য গ্রাম্য মহাজন থেকে সাপ্তাহিক 1.5% হারে চক্রবৃদ্ধি ঋণের সুদ নিলেন। মহাজন 1 বছর পরে ঋণকৃত টাকা ফেরত দিতে বললেন। কাদের খান তাতে রাজি হলেন এবং টাকা নিয়ে বাড়ি ফিরে এলেন। অর্থাৎ এখানে তোমাকে 1.5% তুমি সাপ্তাহিক হারে দিয়েছো, তাহলে তোমাকে 52 সপ্তাহ বছরের সুদ দিতে হয়েছে। তুমি 1 সপ্তাহ পরে যদি তোমাকে সুদটা পরিশোধ করতে হতো
হতো তাহলে তোমাকে এখানে প্রকৃত সুদের হার নির্ণয় করা লাগতো না। কিন্তু তুমি যখন 1 বছর পড়েছো তাহলে তোমাকে এখানে 52 বার তোমাকে চক্রবৃদ্ধি হয়েছে। এই 52 বার চক্রবৃদ্ধি হওয়ার কারণে 1 বছরের প্রকৃত তোমার সুদের হারটা কত হয়েছে তোমাকে সেটা নির্ণয় করতে হলে ইএআর তোমাকে এখানে নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আশা করছি তোমরা অর্থের সমূল্য সম্পর্কে সূত্রগুলো ব্যবহার গাণিতিক সমস্যা সম্পর্কে ধারণা করতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও ইনশাল্লাহ প্রকাশ করব, যেখানে অনেকগুলো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো করে আমরা সেটা সমাধান দিব। তো এখন আমরা অনুশীলনের জন্য সংশ্লিষ্ট অধ্যায় থেকে কিছু প্রশ্নের উত্তর সহ দিলাম। অর্থের সমূল্য কাকে বলে? সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্যের সৃষ্টি হয়? উত্তর হবে অর্থের মূল্যের। তারপর হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে অর্থের কি জড়িত থাকে? অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। সরল সুদের ক্ষেত্রে কেবল কিসের উপর সুদ গণনা করা হয়? আসলের উপর। ভোক্তা ঋণ কি? অর্থাৎ ভোগপণ্য এবং ভোগপণ্য যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি বাকিতে ক্রয়ের জন্য যে সুবিধা প্রদান করা হয় তাকে ভোক্তা ঋণ বলা হয়। অর্থের বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায়? অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা যায়। তারপর আমরা এখানে বাড়িতে ব্যবহার নিমিত্তে কম্পিউটার ক্রয়ের জন্য কোন ঋণ নেওয়া হয়? ভোক্তা ঋণ নেওয়া হয়। আইসিবি কি? আইসিবি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটি একটি বিনিয়োগ সংস্থা, অর্থাৎ এটি বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করে, বিভিন্ন ঋণ দিয়ে থাকে। চক্রবৃদ্ধিকরণ কি? বিগত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলা হয়। চক্রবৃদ্ধি সুদ কি? সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ব্যাংকে টাকা জমা রাখলে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? মাসিক ভিত্তিতে। অর্থের ক্রয়ধনের প্রবাহ ঘটে দুই ধরনের, অনগদ প্রবাহ ও অন্তঃপ্রবাহ। তারপর হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ। কার্যকরী বা প্রকৃত সুদের হার কি? বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যেই হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। প্রিয় শিক্ষার্থীরা, অর্থায়ন কি কি কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। প্রকৃত সুদের হার কি? একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদের জন্য যেই সুদ দেওয়া হয় তাকে প্রকৃত সুদ বলা হয়, সুদের হার বলা হয়। অর্থের সময় নির্ধারণের মূল কারণ কোনটি? সুদের হার। ইএআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। বাট্টাকরণ বলতে গেলে অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার উপর বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। ভবিষ্যতের মূল্য এর পরিমাণ কিসের উপর নির্ভর করে? প্রারম্ভিক জমাকৃত অর্থ, সুদের হার, মেয়াদ ও চক্রবৃদ্ধি সংখ্যার উপর ভবিষ্যৎ মূল্যের পরিমাণ নির্ভর করে। বাট্টা হার কি? নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলো নগদ মূল্যের রূপান্তর হারকে বাট্টা বলে। আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকিটা হলো ব্যবসায়ের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। তারপর হচ্ছে তোমার ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের অঙ্গের অর্থের কোন ধরনের প্রবাহ জড়িত? নগদ প্রবাহ। ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড বলা হয়? ব্যবসায়িক অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। ভবিষ্যতের মূল্য জানা থাকলে কোনটি বের করা হয়? বর্তমান মূল্য। বাট্টাকরণ কিসের বিপরীত প্রক্রিয়া? বাট্টাকরণ ও চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়া। ঋণ নেওয়ার পূর্বে কি যাচাই করতে হবে? ঋণ নেওয়ার পূর্বে পরিশোধ ক্ষমতা যাচাই করতে হবে। কোনটি পরিশোধ করা বাধ্যতামূলক? ঋণের টাকা পরিশোধ করাটা বাধ্যতামূলক। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাসার কাজ এবং অর্থাৎ তোমরা এই প্রশ্ন এখানে কয়টি প্রশ্ন দেওয়া আছে এবং অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এগুলো তোমাদেরকে বাসায় অনুশীলন করার জন্য এই এই অঙ্কগুলো দেওয়া হয়েছে। তোমরা এগুলো একটা নমুনা সৃজনশীল প্রশ্ন, এগুলো দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অনুসরণ করবে, অঙ্কগুলো এবং থিওরিগুলো শিখতে চেষ্টা করবে। এখানে তোমাদেরকে কিছু বাসার কাজ বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এখানে 30টা বহু নির্বাচনী বা মাল্টি চয়েস কোশ্চেন দেওয়া হয়েছে, এমসিকিউ কোশ্চেন। সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং দেখবে তোমরা কতটুকু আসলে আজকে অধ্যায়টা আয়ত্ত করতে পেরেছ। সেই বিষয়টা তোমরা এখানে করার পর বা অনুশীলন করে বুঝতে পারবে। আর যেগুলো পারবে না সেগুলো তুমি নোট করে রাখতে পারো অথবা কমেন্টস বক্সে সেগুলো আমাদেরকে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা